স্বাগত। সমসাময়িক ইস্যুতে নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। নির্বাচন সুনির্দিষ্টভাবে কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়ে গেলেও সব কিছুই কিন্তু আবর্তিত হচ্ছে সেই ভোটের রাজনীতিকে কেন্দ্র করেই। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যুথবদ্ধতা তা কিছুটা পাল্টে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। হয়তো এটি প্রত্যাশিত, কিন্তু রাজনৈতিক বক্তব্যের সুর যে পাল্টে গেছে তা কিন্তু স্পষ্ট। রাজনীতিতে ভোটকেন্দ্রিক যে সুযোগ, ভোটকেন্দ্রিক যে রাজনীতি, তার যে হিংসা প্রতিহিংসা সেটি আবার ফিরে আসবে কিনা সেই প্রশ্নটিও জনগণে বারবার উচ্চারিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো এই অসহিষ্ণু আচরণ সামনে যে ভোট সেটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কিনা সে বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ। আপনাদের তিনজনকে আজকের আলোচনায় স্বাগত। শুরু করছি ইমরান সালে প্রিন্স, আপনাকে দিয়েই। সম্প্রতি মিটফোর্ড হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় জামাত এবং এনসিপি করার সমালোচনা করেছে বিএনপির, এবং এই সুযোগে ছোটোখাটো দলগুলোও বেশ সমালোচনা করছে বিএনপির। আপনার কি মনে হয়, এবং বিএনপি সেটা বলেছে যে এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র, আপনার কি মনে হয় যে এই যে একটা আইন শৃঙ্খলা বিষয়ক ইস্যু সেটা রাজনীতিতে মন নিয়েছে কেন? এর সাথে নির্বাচনের যোগ সংযোগ কি? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে ব্যারিস্টার ফুয়াদ এবং আবদুল্লাহ ভাই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি মিটফোর্ড হত্যাকাণ্ডের কথা বলেছেন, অত্যন্ত নৃশংস এবং বর্বরচিত একটি হত্যাকাণ্ড। আমি নিজেও খুব স্তম্ভিত, এবং এটাকে কোনোভাবেই সমর্থন তো করা যাবেই না, এবং এটাকে মানে কি বলবো, এটার ন্যায্য বিচার এবং এটার একটা সঠিক বিচার হওয়াটাই এখন আমাদের সবার কাম্য হওয়া উচিত। এই ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনার সাথে রাজনীতির কোনো সংযোগ নেই, এবং তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন, তারা এটাকে একেবারেই মানে পরিকল্পিতভাবে সূক্ষ্মভাবে এইটার ঘটনার সাথে বিএনপিকে জড়িয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল বাক্যবাণে তাকে জর্জরিত করা হচ্ছে, এবং একটা পরিকল্পনার অংশ হিসাবে যে এগুলো করা হচ্ছে সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। আপনারা জানেন যে গতকালকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটনা হয়। তো এগুলো করে তারা কি বোঝাতে চাচ্ছে, বা যারাই করছে তারা কি বোঝাতে চাচ্ছে আমার বোধগম্য নয়। কিন্তু কেউ যদি মনে করে যে বিএনপিকে তুড়ি মেরেই ফেলে দেওয়া যাবে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনার সাথে বিএনপিকে জড়িত করে জনমনে একটা বিএনপি বিরুদ্ধে বিদ্বেষ ঘটানো যাবে, এটা কিন্তু সঠিক নয়। এই ঘটনা কোনোভাবেই রাজনৈতিক কোনো ঘটনা নয়। আপনারা দেখেছেন যে গতকালকে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত করে যে রিপোর্ট সামনে আনা হয়েছে যে এই ঘটনার সাথে চাঁদাবাজির কোনো বিষয় জড়িত নয়, তাদের ব্যবসার অংশীদারিত্বের যে বিষয় সেটা নিয়ে তারা বসেছিলেন, সেখানে কোনো সমঝোতা হয়নি বা মনোপুত হয়নি, যেই কারণে সেটা ঘরের ভিতর থেকে বাইরে এসে সেখানে একটা নারকীয় ঘটনা ঘটেছে। এমনকি এই ঘটনার সাথে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি আমাদের দলের একজন কর্মী, এবং এই ঘটনায় তো আমরা অবশ্যই ব্যথিত। এবং এই ঘটনায় যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, আরও আশ্চর্যজনক হলেও সত্য যে ভিডিও ফুটেজে যেই 3-4 জনকে দেখা যাচ্ছে পাথর দিয়ে নৃশংসভাবে এই ছেলেটি সোহাগকে আপনার হত্যা করছে, তাদেরকে প্রধান আসামি করা হয়নি, তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি, এবং এমন কিছু লোককে আপনার আসামি করা হয়েছে যারা এই ঘটনার সাথেই জড়িত না। তো এগুলো কেন সেটাই জানতে কেন ষড়যন্ত্রটা কেন, এইটা এখনো আমরা তো অন্যদের মতো না, আমরা হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত বা একটা মতামত দিতে পারবো না। আমরা এটা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এবং এই সামগ্রিক পরিস্থিতিকেও আমরা পর্যবেক্ষণ করছি যে এই একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক কালার দিয়ে সেই ঘটনার সাথে বিএনপিকে জড়িত করে
একটা যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে সেই পুরনো খেলা, যে নির্বাচনকে বিলম্বিত করা, বা এই যে আমি বললাম আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় স্লোগান দিয়ে বিএনপিকে ইনভাইট করছে এই সংঘাতে জড়ানোর জন্য। আমরা এই সংঘাতে জড়াবো না, কারণ আজকে এটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে। কারণ তারা জানে যে যদি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, মানে প্রতিদ্বন্দ্বিতামূলক, উৎসবমুখর নির্বাচন হয়, জনগণ যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের পরিণতি কী, সেই কারণেই তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। তারা বিভিন্ন ধোঁয়া তুলেছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কার যদি নাই চাইতো তো 2016 সাল থেকে বিএনপি সংস্কারের প্রস্তাব কেন নিয়ে আসলো? কেনই বা এখন ঐকমত্য কমিশনে রীতিমতো বিএনপি ফাইট করছে সংস্কারের জন্য? আমরা যদি সংস্কার না চাইতাম তাহলে তো এই কাজগুলো আমাদের কোনো করার প্রয়োজন ছিল না। আমরা সংস্কার চাই, আমরা ফ্যাসিবাদের বিচার চাই, এবং একই সাথে দ্রুততম সময়ে আমরা নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে এই যে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা বাহিনী যে একটা অকার্যকর এবং নিষ্ক্রিয় পর্যায়ে রয়েছে, এদেরকে সক্রিয় করার একটা উদ্যোগ নেওয়া যাবে এবং সকলের মধ্যে একটা আস্থার পরিস্থিতি সৃষ্টি হবে। সেই জন্যই আমরা এই নির্বাচন চাচ্ছি। এটা যদি আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় তাহলে আমাদের বলার কিছু নেই। ধন্যবাদ ইমরান সালেহ প্রিন্স। ডক্টর আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় এটা কি রাজনীতির, মানে ইমরান সালেহ প্রিন্স যেটা বললো যে এটা রাজনীতির বিষয় না, আপনি কি তাই মনে করেন? এটা কি শুধু আইন শৃঙ্খলার সমস্যা, না ভাগ বাটোয়ারার ইস্যু, না এর ভিতর রাজনীতি আছে? এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত আর কি। একটা বিষয় হলো যে আমাকে অর্থনীতিবিদরা বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা কোম্পানির নাম হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা সরকারি দল, বিশেষ করে যারা সরকারি দল। আওয়ামী লীগ তার পিক টাইমে 55 লক্ষ পর্যন্ত মানুষকে রুটি রুজির বন্দোবস্ত করেছে বিভিন্নভাবে। কিভাবে এটা করে? এটা করে হচ্ছে কয়েকটা মাধ্যমে। এটার একটা জায়গা হচ্ছে, দেখবেন যে ডিশের ব্যবসাটা কোনো রাজনৈতিক দল কখনো কর্পোরেট মেকানিজমে আনে না, কিন্তু আমি তো ডিশ ব্যবহার করতেছি, আমাকে এটা একটা এসেনশিয়াল সার্ভিস, আমাকে ব্যবহার করতে হচ্ছে। তো এটার ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয়? দেখবেন যে ওয়ার্ডে ওয়ার্ডে ডিশের লাইনের জন্য আলাদা আলাদা লোক দেওয়া থাকে, এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এগুলো ওই রাজনৈতিক দলের নতুন নেতাকর্মীদের হাতে আবার যায়। দেখবেন যে ইন্টারনেটের ব্যবসাটা লোকালি কখনো কর্পোরেট হয় না। আপনি সিম কিনতেছেন বিগ কোম্পানি থেকে, ইন্টারনেট আনতেছেন বিগ কোম্পানি থেকে, কিন্তু লোকাল নেটের ব্যবসাটা, লাইন টানাটানি, ওয়াইফাইয়ের বিজনেসটা দেখবেন কখনো কর্পোরেট হয় না। এটা লোকাল রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য রেখে দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা দেখবেন আরেকটা বড় জায়গা। এটা দেখবেন যে কোনো রাজনৈতিক দল এটাকে কর্পোরেটাইজ করে না। রিসেন্টলি দেখলাম একটা সিটি কর্পোরেশনের প্রায় 60টা ওয়ার্ডে রাজনৈতিক বিবেচনাতে আপনার ওয়ার্ড ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে দিল, টেন্ডারিং করে করে দিয়ে দিল, এবং প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন 10 লাখ 15 লাখ গুলশান বনানী টনানি হইলে এখানে টাকা আরও বেশি ইনকাম হয়। এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে এই পরিমাণ টাকা মাসে মাসে ইনকাম হয়। এটা দিয়ে রাজনৈতিক দলগুলোর স্থানীয় সংগঠন, স্থানীয় নেতাকর্মী, লোকপালা, মিছিলের লোক যাওয়া, প্রতিপক্ষকে মারামারি করা, খুন খারাপি করা, এগুলো চলে। কিছু কিছু জিনিস দেখবেন যে সরকার কখনো ফরম্যাটে আনে না। দেখবেন মহাখালী বাস স্ট্যান্ড, সায়দাবাদ, গাবতলী, এরপর হচ্ছে কারওয়ান বাজারের মতো বড় বড় বিগ বাজারগুলো আছে, এই জায়গাগুলোকে কখনো ব্যবস্থাপনার মধ্যে আনে না। আমার ঢাকাতে 15 লক্ষ হকার আছে, সারা দুনিয়াতে স্ট্রিট মার্কেট আছে, কেন এটা ফরম্যাটেড হয় না? আমি ইউরোপে দেখে আসছি, আপনি আমেরিকাতে যান, সব জায়গায় দেখবেন স্ট্রিট মার্কেট আছে। লোকাল কাউন্সিল এখানে বরাদ্দ দেয়, রাস্তার ভিতরে আপনার ব্যারিকেড দিয়ে দেয় যে 55 নম্বর এই ব্যারিকেডটা হলো তোমার, মানে রাস্তাতেই করে, রাস্তাতেই করবে, রেগুলেটেড, কিন্তু রেগুলেটেড। কিন্তু বাংলাদেশে দেখবেন কোনো রাজনৈতিক দল এটাকে রেগুলেট করে না। কেন করে না? এটার সাথে জড়িত হচ্ছে রাজনৈতিক দলের নিজস্ব দল পরিচালনার যে আয় ব্যয়ের স্বচ্ছতার ঘাটতি আছে এই জায়গাটাতে। এবং 31 দফার প্রোগ্রামে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে কিন্তু এই কথাটা আমি বলেছি যে বাংলাদেশে এই সংস্কারগুলো যতই আমরা চাই না কেন এগুলো হবে না যদি না আমরা রাজনৈতিক নেতাকর্মীরা আমাদের চরিত্র খাইসলত না বদলাই, আমরা যদি আমাদের ভিতর থেকে সংস্কারের আলাপ না তুলি। আমি গণতন্ত্র প্র্যাকটিস করি না, কিন্তু আমি বক্তব্যে বলছি আমি রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করব। আমার রুটি রুজির কোনো স্বচ্ছতা নাই, কিন্তু আমি দেশের মানুষকে বলছি যে কেউ ঘুষ খাবেন না, কেউ এটা করবেন না, অন্যায় কাজ করবেন না, দুর্নীতি করবেন না, এটা বলছি। আমার দলের ভিতরেই আমি ভিন্ন মতকে অ্যালাউ করি না। তাহলে রাস্তায় যখন হাসিনার বিরুদ্ধে ভিন্ন মত তোলে তখন সে গুম করে, খুন করে, আয়নাঘরে পাঠায় দেয়, ক্রসফায়ারে দেয়।
তাহলে সংস্কারের এই জায়গাটাতে একটা মৌলিক জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলো ইন্টারনালি তার আয় ব্যয়ের জায়গাটা কিভাবে রেগুলেট করছে, কিভাবে চলে একটা রাজনৈতিক দল। বাংলাদেশে মূলত দুইটা সোর্সে চলে পলিটিক্যাল পার্টি। একটা হচ্ছে বিগ কোম্পানির ডোনেশনে, বেক্সিমকো, তারপরে ধরেন এস আলম, সামিট গ্রুপ, ইউনাইটেড, এই মেঘনা, ফ্রেশ, বসুন্ধরা, এই অলিগার্কগুলো যেটা করে হাজার হাজার কোটি টাকা আপনার পলিটিক্যাল পার্টির পিছনে ইনভেস্ট করে, ইন রিটার্ন ক্ষমতায় গিয়ে তারা বড় বড় টেন্ডার দেয়, কুইক রেন্টাল দেয়, এইটা দিয়ে দেয়, ওই ব্রিজ দিয়ে দেয়, ওই মেট্রো রেলওয়ে দিয়ে দেয়, এইটা দিয়ে তারা এটা চলে। দ্বিতীয় সোর্স হচ্ছে তার চাঁদাবাজি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী যারা পোস্টেড বিভিন্ন জায়গাতে, যারা কমিটিতে আছেন, তাদের অধিকাংশ নেতাকর্মীর কোনো পেশা নাই। তারা তাহলে চলে কিভাবে, তারা জিপ চালায় কিভাবে? আমি তাদের লাইফস্টাইল দেখে আশ্চর্য হয়ে যাই। গুলশানে 5,000 স্কোয়ার ফিট নিয়ে বাসা নিয়ে থাকে, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সিঙ্গাপুরের ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যাইতেছে, হলিডে করতে যাইতেছে, এই দেশে ওই দেশে মিলায়, কিন্তু তার আয় ব্যয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই। তাহলে সে চলছে হলো চাঁদাবাজের টাকা দিয়ে। তাহলে এই চাঁদাবাজ চক্রটা কিভাবে ডেভেলপ করতেছে? পলিটিক্যাল সায়েন্সের ভাষা এটাকে বলে হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। মক্কেল এবং বসের একটা সম্পর্কের নেক্সাস, একটা অশুভ রাজনীতির জিনিস তৈরি হয়েছে। একটা গ্রুপ অফ পিপল, বাংলাদেশে বিশাল মানে বেকার জনগোষ্ঠী আছে, এই ছেলেমেয়েগুলো কি করবে, কোথায় যাবে? কিছু না কিছু করে খায়। তো ধরেন ওরা আপনি একটা এলাকা দিয়ে দিলেন যে আপনি এইখানে যাবেন, এই 10টা দোকান থেকে তুমি চাঁদা তুলবা। এই চাঁদার একটা অংশ হচ্ছে পুলিশ পাবে, প্রশাসন পাবে, রাজনৈতিক বড় ভাইরা পাবে। এই বড় ভাইদের এই চক্র পুরো পেশাই হচ্ছে এই চাঁদাবাজির উপর নির্ভর করছে। এখন চাঁদাবাজি করতে হইলে আমার তো একটা ব্যানার দরকার, আমার তো একটা ক্ষমতা দরকার। কারণ আমাকে যদি পুলিশ ধরে, আমি যদি এরকম একটা মামলায় পরে আমাকে ভিতরে যাওয়া লাগে, আমি যদি আবরার ফাহাদরে খুন করে পরে আমার যাবজ্জীবন হয়, আমারে বাঁচাইব কে? আমারে বাঁচানোর জন্য তখন আমার রাজনৈতিক বস লাগে। তো বসরে আমি কি বলতেছি, তোমার মিছিলে আমি লোক নিয়ে আসবো, তোমার হয়ে আমি অমুকরে পিটামু, তোমার হয়ে আমি অমুকরে মারবো, অমুক জায়গা থেকে টাকা তুলে দিমু, আর তুমি আমি বিপদে পড়লে আমারে বাঁচাইবা, আমারে যেন মামলায় না নেয়, আমারে প্রোটেকশন দিবা, আমার একটা পদ পদবি দিবা। এই চক্রের নাম হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতি। এটারই ফল মিটফোর্ড হত্যাকাণ্ড বলেন আপনি মনে করেন? এটা একটা বড় জায়গা, এটা একটা বড় জায়গা, এবং এই জায়গাটা রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে উইথ অনেস্টি, যে এই সমস্যাটা আমাদের আছে, এইটা স্বীকার করে এটা অ্যাড্রেস করতে হবে। যদি আমি সিম্পলি মনে করি যে না ভাই আমি তো দায়ী না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে তারেক রহমান করাইছে, অবশ্যই করায় নাই, এটা তারেক রহমানের তো এটা অসংখ্য ক্ষতি। বিএনপির নেতাকর্মীদেরকে 3 দিন ধরে সব কাজ বাদ দিয়া খালি মিটফোর্ডের এটার উত্তর দেওয়া লাগতেছে। তো কিভাবে একটা দল এই কাজ করায়? অবশ্যই করায় না এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে দল কি আরো বেটার পারফর্ম করতে পারতো কিনা? যখন এস আলমের 200 কোটি টাকা নিয়ে একটা দলের বড় গুন্ডা টাইপের একটা নেতা যখন ব্যাংক দখল করতে গেল, দল কি সিরিয়াস অ্যাকশন নিয়েছে? না নেওয়ার কারণে কি আমি মেসেজ দিলাম কিনা যে না ঠিক আছে চাঁদাবাজি করতে পারেন? তাহলে ওইটাতে অ্যাকশন নিলে পরে কি আমার 4000 নেতাকর্মীকে বহিষ্কার করা লাগতো? এটাও দলকে তার সার্কেলে, তার বডিতে আলোচনা করতে হবে। মূল্যবোধের ঘাটতি আছে। শুধু কি বিএনপির লোকরা চাঁদাবাজি করে ধরা খাচ্ছে? মসজিদের ইমাম সাহেবকে কোপানো হয়েছে না? এটার সাথে কি বিএনপি জড়িত না? তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? তাহলে প্রত্যেকটা ঘটনা, আবার খুলনাতে দেখেন যুবদলের নেতা খুন হয়েছে, তো তাকে তো আর বিএনপি খুন করে নাই। তাহলে হচ্ছে এই বিষয়টা সামগ্রিক ইস্যু আকারে আমাকে বুঝতে হবে, তা না হলে যেটা হবে আমরা সমাধান করতে পারবো না। এখানে রাজনৈতিক উপকরণ আছে, সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে, আর্থসামাজিক বাস্তবতা আছে, কোটি কোটি তরুণের বেকারত্বের বাস্তবতা আছে, আর সামাজিক জায়গা থেকে অ্যাড্রেস করবার ঘাটতি আছে, রাষ্ট্রের ব্যর্থতা আছে। আর তারা কি করতেছে? তারা ইন্টেলিজেন্স এজেন্সি কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের ফেলিয়ার আছে, পুলিশ বাহিনী কাজ করছে কিনা, টোটালটা মিলে আমাকে এটা অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। জনাব এম আব্দুল্লাহ, যেটা বলছিলেন যে এটা নিয়ে রাজনৈতিক কথা চালাচালি হয়েছে, কিন্তু যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও সমালোচনা করছে, দায় নিচ্ছে না। উপদেষ্টারাও বলছে প্রস্তর যুগে চলে গেছি, কিন্তু কই, তারা তো দায়িত্বে আছে। তাদের তো মানে কোনো আমলে কিছু হলে ডক্টর মিলনকে এরশাদ খুন করেনি বা তার পেটোয়া বাহিনী করেছে বলে এরশাদকে দায় নিতে হয়েছে। তো সরকারকে আমরা এই বিষয়ে মানে নীরব দেখছি। আপনার কি মনে হয় না সরকারের একটা দায় ছিল এই ঘটনা রোধ করা? বা এই আলোচনা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, সহ আলোচক ফুয়াদ ভাই, প্রিন্স ভাই, তাদেরকেও শুভেচ্ছা।
দেখেন, আমরা একটা সম্পূর্ণ বাংলাদেশের ইতিহাসের একটা ভিন্ন মাত্রিক সময় আমরা অতিবাহিত করছি। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এ ধরনের একটি সময় কিন্তু এর আগে কখনো আসেনি। আপনি যদি প্রত্যেকটা নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা বলেন, ইতিহাসের নানা আন্দোলন, নানা সংগ্রামের যে বাঁকগুলো বিশ্লেষণ করেন, দেখবেন যে আমরা এখন যেই সময়টাতে আছি এটা সম্পূর্ণ ভিন্ন মাত্রিক। এর আগে যদি আপনি প্রত্যেকটি জাতীয় নির্বাচনের আগে কিন্তু কখনো পরিষ্কারভাবে এরকম ছিল না, যেগুলো ম্যানিপুলেট করা হয়েছে। শেখ হাসিনার আমলে যদি আমরা 3টা নির্বাচনের কথা বলি, এরশাদের আমলে 86-88 নির্বাচনের কথা বলি, এগুলো তো নির্বাচন হিসেবে গণ্যই হয় না। কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক যেসব নির্বাচন হয়েছে এর কোনোটিতেই সুস্পষ্টভাবে অমুক দল ক্ষমতায় আসছে এরকম কোনো পরিস্থিতি কখনোই এতটা স্পষ্ট কখনো ছিল না। এটা কিন্তু একটা ভিন্ন মাত্রিক মানে পরিবেশে আমরা একটি নির্বাচনকে সামনে রেখে আমাদের এই দিন কাটছে এবং রাজনীতি পরিচালিত হচ্ছে। এটা কিন্তু অন্যতম একটা কারণ আপনাকে মাথায় নিতে হবে। যে হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে যখন আমরা কিভাবে আবর্তিত এই আবর্তনটা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল হিসেবে গত বছরের আগস্টে একটি প্রচণ্ড গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে হয়েছে এবং এই সংগঠনটি এক ধরনের এখন প্রায় নিশ্চিহ্ন অবস্থা। তাদের কোনো এক্সিস্টেন্স নাই, তাদের কোনো অবস্থান নাই। যে কারণে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বা যদি জনসমর্থনের বিবেচনায় করা হয় তাহলে 1 নম্বর জনসমর্থিত দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন একমাত্র বৃহত্তম রাজনৈতিক দল যেটি ক্ষমতা প্রত্যাশী, এই দলটির ক্ষমতায় যাওয়াটা একেবারে সুস্পষ্ট জায়গায় আমরা আছি। যে কারণে এখন যারা প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো আছে তাদের কাছে স্বাভাবিকভাবে অন্য নির্বাচনগুলোতে যেমন একদম নির্বাচনের দিন পর্যন্ত কিন্তু এক ধরনের সংশয়, কারা আসবে না আসবে এক ধরনের সংশয় থাকে, সন্দেহ থাকে। এ কারণে সবার মধ্যে এক ধরনের অবস্থানটার একটা ব্যালেন্স অবস্থান থাকে। কিন্তু এবারে যেহেতু সুস্পষ্টভাবে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের অস্থিরতা, ক্ষমতায় আসার জন্য যে এই যে বিলম্বিত এই সময়টা দেরি হচ্ছে, এই ধরনের একটা অস্থিরতার জায়গা আছে। অন্যদিকে বিগত 15 বছর একচাটিয়াভাবে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি শুরু করে সামাজিক অবক্ষয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেই জায়গায় চলে গেছে, এটার কিন্তু একটা সামাজিক প্রভাব কিন্তু আমাদের এটা কাটিয়ে ওঠার জন্য একটা সময়ের প্রয়োজন, যেটা আমরা এখন ইন্টারিমের যে সময়টাতে আছি। আপনি যে কথাটি বলছিলেন, দায় তো অবশ্যই সরকার যখন দায়িত্বে থাকে এই সরকারকে দায় এড়ানোর কোনো সুযোগ নাই, এটা স্বীকার করতেই হবে। এবং সরকারও অস্বীকার করছে আমি এমনটা মনে করছি না, কারণ সরকারের মধ্যে এটা খুবই মিরপুরের ঘটনাটি খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং সরকার দ্রুত এটা নিয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে, আপনারা জানেন। আইনমন্ত্রী ঘোষণা করেছেন যে এটা বিশেষ ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচারটি হবে। এবং তাৎক্ষণিকভাবে একটা সরকার কি করতে পারে? একটা সরকার কি প্রত্যেকটা নাগরিককে দেহরক্ষী দিয়ে পাহারা দেওয়ার কি কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। একটা সরকার এ ধরনের সামাজিক অপরাধগুলো যখন ঘটে তখন সরকার সেই সামাজিক অপরাধটাকে ডিফেন্ড করছে কিনা বা তাদেরকে অপরাধীদেরকে কোনো সুরক্ষা দিচ্ছে কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। গত 15 বছরে আমরা দেখেছি কিন্তু অপরাধীদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে, তাদের পক্ষে সাফাই দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি তা না। বর্তমান যে সরকার আছে তাদের সরাসরি তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। সুতরাং তাদের জায়গা থেকে তারা যখন ঘটনা ঘটছে তখন সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি দেখবেন যে এই মিটফোর্ডের ঘটনাটি ঘটেছে বুধবার, এটা কিন্তু জানাজানি সবচেয়ে আমি মনে করি এটা লোকাল যে প্রশাসন, পুলিশ প্রশাসন, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি 1 নম্বরে দায়ী করতে হয় তাদেরকে দায়ী করতে হবে। এই ঘটনার পর কেন যতক্ষণ পর্যন্ত না সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসামিদের, খুনিদেরকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা যখন দেখলাম যে এটার ভিডিওটা ভাইরাল হলো, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলো, তখনই কিন্তু 24 ঘন্টাও লাগে নাই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু প্রথমে 3 জন, তারপরে আরো 2 জন, আজকেও 2 জনকে নেত্রকোনা থেকে, সম্ভবত নেত্রকোনা থেকে, যেটা প্রিন্স ভাই বলছিলেন যে প্রকৃত খুনিদেরকে ধরা হয় নাই। আজকে কিন্তু যাদেরকে ধরা হয়েছে তারা ভিডিও ফুটেজে আছে, এ ধরনেরই আমি যতটুকু সংবাদে দেখলাম আপনাদের। তো সুতরাং
এই যে সরকার কি করতে পারে, সরকার ঘটনার পরে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো চেষ্টা করছে কিনা, এই জায়গাটা সরকারের একটা দায়ের জায়গা আছে, কিন্তু সরকার তা করে নাই। সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছে। এর আগের প্রত্যেকটি ঘটনা যদি আমরা গত কয়েক মাসের মধ্যে চাঞ্চল্যকর যতগুলো খুনের ঘটনা ঘটেছে প্রত্যেকটিতেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ব্যবস্থাই মানুষের জন্য সান্ত্বনার জায়গা না। মানুষের মধ্যে নিরাপত্তা বোধটা তৈরি করার জন্য আরো কি করা দরকার, বিশেষ করে পুলিশ বাহিনীতে 1 বছরেও পুলিশ বাহিনীতে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না, আমি মনে করি সরকারের এই জায়গাটাতে সবচেয়ে, যদি আপনি ব্যর্থতার জায়গাটা চিহ্নিত করেন, এইটাকে চিহ্নিত করা যায়। কিন্তু সেই জায়গাটা তো আপনাকে বুঝতে হবে যে 15 বছর পুরো পুলিশ বাহিনীকে এতটা দলীয়করণ করা হয়েছে, দলীয় আনুগত্যের বিচারে একেবারে একটি বিশেষ দলের ক্যাডারদেরকে এখানে বসানো হয়েছে। তারা এই যে 5ই আগস্টের পরে ঘাপটি মেরেছিল, তাদের অনেকেই, কিছু লোকের বিরুদ্ধে, কিছু পুলিশ মানে শীর্ষস্থানীয় সবাইকে তো আপনি রাতারাতি সব বদল করে দিয়ে আপনি নতুন করে এনে বসানোর এখানে কোনো সিস্টেম নাই। একটা সিস্টেম হইতেই কিন্তু আপনি এই বাহিনীতে লোকজনকে রিক্রুট করতে হবে, সেটা এই সময়ের মধ্যে যে সম্ভব হয় না। আমি মনে করি যে একটা বিশেষ বিসিএস এর মাধ্যমে পুলিশ বাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা এই সময়ের মধ্যে দরকার ছিল। এই জায়গাটাতে একটা ব্যর্থতার জায়গা আমি মনে করি। কিন্তু যারা এখন আছে ফ্যাসিবাদী শক্তির অনুগতরা, তারাই কিন্তু এই যে সামাজিক বিশৃঙ্খলাগুলো, হত্যা, রাজধানী, এগুলোর পেছনে তারা নেপথ্যে থেকে তারা কিন্তু এগুলোতে সহযোগিতা করছে বলে ধারণা করা যায়। তা না হলে তাদেরকে কেন বিএনপি দল থেকে বারবার বলছে যে এদের বিরুদ্ধে চাঁদাবাজ যেই হোক না কেন, আমার দলের হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যবস্থার ক্ষেত্রে শৈথিল্য যেটা আমরা দেখছি, এটার একটি কারণ আছে। বাংলাদেশের প্রশাসনের চরিত্রটা হচ্ছে ক্ষমতামুখী। তারা দেখছে যে নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে, এখন বিএনপির অমুক নেতাকে ধরে, তমুক নেতাকে ধরে ভবিষ্যতে টার্গেট হবে, এটা রেকর্ড হয়ে থাকবে, এই ওসি কিন্তু অমুককে অ্যারেস্ট করেছিল, বিএনপির অমুকের উপর নির্যাতন করেছিল, এগুলো রেকর্ড হয়ে থাকলে ভবিষ্যতে আবার রোশান হলে পড়ার এই যে হিসাব নিকাশ, রাজনৈতিক হিসাব নিকাশ, রাজনৈতিক আনুগত্যের হিসাব নিকাশের জায়গা থেকে কিন্তু পুলিশ অনেকখানি ইনঅ্যাক্টিভ, যার ফল হচ্ছে এই যে ধরনের একের পর এক। ধন্যবাদ। আমরা বিরতির পর আবার আলোচনা করব এই বিষয়ে। দর্শক, আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। বিরতির আগে মানে ব্যারিস্টার ফুয়াদ এবং এম আবদুল্লাহ যে আলোচনা করছিলেন, তাতে সামনে নির্বাচনে জয়ী হতে, সম্ভাব্য জয়ী দল হিসেবে বিএনপির ভিতর এক ধরনের অসহিষ্ণুতার কথা বললেন, যেটা পরিলক্ষিত হচ্ছে। ডিসিপ্লিনারি অ্যাকশন যে দলগুলো নিচ্ছে, মানে বিএনপি প্রায় 3200, কোনো মানে মতান্তরে 7000 বলছে, কোথাও স্থানীয়তা সহ আর কি, কোথাও বক্তব্য এসছে 3200 বেশি, কোথাও 7000 এসছে। এই যে এত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে, এবং পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদ যে সংস্কারের কথা বললেন, বড় দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারে অনেক সময় দিচ্ছে, দলের সংস্কারে কতটুকু সময় দিচ্ছে, শাস্তিমূলক ব্যবস্থা নিলে কি অনেক বড় হয় কিনা? দুইজনকে যে সময় দিয়েছেন, আমাকে তো আর সেই সময়টা দিবেন না, আমাকে একার মধ্যে সময় দিবেন। তবে ব্যারিস্টার ফুয়াদ এবং এম আবদুল্লাহ ওনারা চমৎকারভাবে কিছু বাস্তব কথা তারা তুলে এনেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে রাষ্ট্র সংস্কারের মেরামতের জন্য আমরা দফা দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি, আমরা একটা যাই করি না কেন আমরা করে নিয়ে আসলাম, কিন্তু এই যে ফুয়াদ ভাই যে কথাগুলো বললেন বা আবদুল্লাহ ভাই যে কথাগুলো, এখানে যদি আমরা মনোনিবেশ না করতে পারি, তাহলে আমার ওগুলো সব কাগজে কলমে লেখা থাকবে, এইটার যে প্রভাব বা এটার যে সুফল, এটা কিন্তু জনগণ পাবে না। আসল জায়গাতে ওই জায়গাতে আমাদের ঢুকতে হবে। একটা রাজনৈতিক দলের নেতা বা কর্মীর তার ময়লার নিয়ে মানে ভাগ বা ময়লার কি টেন্ডার কেন প্রয়োজন আছে, কি জন্য একটা ডিশের ওখানে আমাকে যেতে হবে, সেই জায়গা থেকে সম্ভাব্য সরকারি দল হিসেবে আপনারা গেলে কি করবেন? আমি আসছি এই জন্য আমার নেতা তারেক রহমান সাহেব এই গণ অভ্যুত্থানের পরে উনি একটা পলিসি স্টেটমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা শুধুমাত্র ক্ষমতার পালাবদল নয়, এটাকে আমি রাজনীতি এবং রাষ্ট্রের যে পরিবর্তন এবং একই সাথে রাজনৈতিক নেতাকর্মী প্রত্যেকেরই মন মানসিকতার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা তো চেষ্টা করছি, বিএনপি একটা মাল্টি ক্লাস পার্টি এবং বহুমাত্রিক রাজনৈতিক দল, এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। বিগত 15 বছর শুধুমাত্র বিএনপির 50 লক্ষের উপর নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে,
একজন দুজন না, মামলা ছাড়া তো আরও আছে, তাই না? তো শুধু 50 লক্ষর বিরুদ্ধে মামলা আছে। সেখান থেকে এই যে আমাদের দলের মধ্যে, আমি তো আগেই বলেছি, এই সুযোগে আমাদের এত বিশাল দলে কে কোন দিক দিয়ে ঢুকেছে আমরা তো জানতেও পারিনি। আচ্ছা, ঢুকেছে বুঝলাম, তাদের রূপটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা আওয়ামী লীগ আমলে দেখার সুযোগ ছিল না। এখন কিছু কিছু আমাদের নেতাকর্মী তারা এটা সংক্রমণ হয়েছে তাদের মধ্যে। কারণ আওয়ামী লীগ আমাদের গত 15 বছরে এই টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে এটা একটা স্বীকৃতির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মনে হয়তো রাজনীতি মানেই হচ্ছে অবৈধ পথে টাকা ইনকাম করার একটা পথ, কিন্তু আসলে তা না। রাজনীতি হচ্ছে সমাজ কল্যাণের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, দেশের কল্যাণের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তো সেইটাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আমলে যেই ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছিল, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এগুলির সাথে, বিএনপি ভেঙে দেবে, অবশ্যই অবশ্যই ভাঙতে হবে, না হলে আমার রাজনীতি ব্যর্থ হয়ে যাবে, আমার রাজনীতি ব্যর্থ হয়ে যাবে সেক্ষেত্রে। না হলে আজকে যে কথাটা বলছিলাম আমি, যে আমাদের দলে অনেক কর্মীরা আজকে কিছু কিছু কর্মী আপনার কিছু অবৈধ পথে বা অসৎ পথে পা বাড়িয়েছে। সে যত বড় ত্যাগী হোক, যত বড় নিবেদিত প্রাণ কর্মী হোক, যত বড় শক্তিশালী হোক, যত জনপ্রিয় ব্যক্তি হোক না কেন, আওয়ামী লীগ আমলে যতবার সে জেল খাটুক না কেন, যত মামলা তার বিরুদ্ধে থাকুক না কেন, তারেক রহমান তাদেরকে কিন্তু স্পেয়ার করছে না। খবর পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, শুধু সাংগঠনিক ব্যবস্থা না, আমরা তাদের বিরুদ্ধে মামলাও করছি। আমাকে পাঠানো হয়েছিল বিং আওয়ার জয়েন্ট সেক্রেটারি জেনারেল একজন নিবেদিত প্রাণ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য পাঠানো হয়েছিল। মামলা আমি করেছি দলের সিদ্ধান্তে, কিন্তু দেখা গেল আমরা মামলা করেছি চাঁদাবাজির অভিযোগে হোক বা যে অনৈতিক পথে যাওয়া হোক, পুলিশ তো সেখানে কোনো অ্যাকশন নেয়নি, পুলিশ তো কাউকে ধরে নাই। বলেন তো, এই যে মতান্তরের বিরুদ্ধে যেতে চাইছে না এরকম, আমি বলি 3200 হোক বা যাই হোক, তাদের কয়জনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে? কেন বিরুদ্ধে যেতে এসেছে না? বিএনপি কি বলেছে যে তাদেরকে তোমরা ধরো না? বিএনপি কি বিরাট ভাজন হয়েছে? বিএনপির বিরাট ভাজন হয়েছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? কেউ বলতে পারবে না। বরঞ্চ আমরা বলেছি পুলিশকে যে আপনারা সক্রিয় হন। একটা এই আওয়ামী লীগ আমলে আমাদের আবদুল্লাহ ভাই বলেছেন যে পুলিশ সহ প্রশাসন সহ তছনছ করে দিয়ে গেছে। এখানে নতুন করে যদি আমরা এই প্রশাসন ব্যবস্থাকে ঢেলে না সাজাতে পারি, তাহলে কিন্তু মানে দেশ চলবে না। পুলিশ ছাড়া কোনো দেশ চলে না, এটা বাস্তবতা। সেই পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে সেই যে চাঁদাবাজ, সেই যে ধান্দাবাজ, সেই যে আপনার দখলবাজ বা যে অসৎ পথে পা বাড়ায়, সে কি ভয় পাবে? বলেন তো, গত 10 মাসে ভয় পাওয়ার মতো পুলিশ কোনো কাজ করেছে কি না এইসব লোকের? না পুলিশ, না র্যাব, না বিজিপি। আপনার সেনাবাহিনীকে সামান্য কিছু আপনার দেওয়া হয়েছিল, কি বলে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখনো আছে। কিন্তু দেখা গেছে সেনাবাহিনী যাদেরকে ধরেছে পরবর্তীতে থানায় সোপর্দ করা হয়েছে, সেখান থেকে মুক্তি পেয়েছে বা তাদের বিরুদ্ধে হালকা কোনো মামলা দেওয়া হয়েছে, পরের দিনে সে জামিন নিয়ে বেরিয়ে এসেছে। যে কারণে সেনাবাহিনীও কিন্তু এখন সেভাবে ধরছে না। তো আজকে সেনাবাহিনী বলছে আমাদের তো প্রশাসনের সহযোগিতা করতে পাঠানো হয়েছে, আমরা তো নিজের উদ্যোগে আমরা কিছু করতে পারছি না। তো তারপরেও তারা মানে সশস্ত্র বাহিনী তারা সোচ্চার আছে, এগুলো দেখছে। কিন্তু আমরা যেটা বলতে চাই একটা কথা, যে সশস্ত্র বাহিনী সবসময় তো আপনার থাকবে না, সেখানে পুলিশকেই সক্রিয় হতে হবে। আজকে এই যে ধরেন আমার দল করে, কিংবা ধরেন ফুয়াদ ভাইয়ের দল করে বা অন্য কারো দল করে, এরকম দলের মধ্যে ভালো মন্দ সবই তো আছে। সে পার্সেন্টেজটা কত? বিএনপির মতো একটা বিশাল দল, যেখানে আপনার লক্ষ লক্ষ কর্মী, 60 লক্ষই যার আপনার দামে যার মিথ্যা মামলা, সেখানে আপনার এই 3000 4000 আপনার খুবই নগণ্য। তো তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিয়েছি, আরও যারা আছে তাদেরকেও আমরা কড়া ওয়ার্নিং দিয়েছি। আমরা একটা এর ভিতর থেকে এর মধ্যে থেকে দল পরিশুদ্ধ হচ্ছে, আমি বলছি আমরা একটা একটু সংক্ষেপে আমি বলছি পরিশুদ্ধ দল তো পরিশুদ্ধ হচ্ছে। এরা আমি তো বললাম তো, এরা কি কোনো পদে আছে আপনি বলেন? এই যে মিটফোর্ডের যে ঘটনা, সে দলের কোন পদে আছে বলেন? কি পদে আছে? কিন্তু তার এই দায় কেন বিএনপি নিবে? বলা হচ্ছে কেন যে বিএনপির চাঁদাবাজি? বিএনপি কি এখানে আপনার তারেক রহমান কিংবা মির্জা ফখরুল সাহেব কিংবা রিজভী সাহেব কি তাকে বলে দিয়েছিল যে বিএনপির একটা প্রোগ্রামের জন্য টাকা লাগবে, তুমি ওখান থেকে 2 লাখ টাকা নিয়ে আসো? এটা তো বলে নাই। আর ফুয়াদ ভাই যেটা বলেছেন যে এখান থেকে নাকি মানে রাজনৈতিক দলগুলো তহবিল হয়, এই টাকা যারাই তোলে রাজনৈতিক কর্মীরা, যদি এই টাকা দলের ফান্ডে আসে না, এই টাকা কোনো দলের প্রোগ্রামে আসে না। আমাদের দলের নিজস্ব একটা
চ্যানেল আছে, আমরা নিজেরা চাঁদা দিই, যারা আমরা দলের বিভিন্ন পর্যায়ে একদম বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দলের একটা কর্মী পর্যন্ত তার চাঁদার হার আছে, আমরা সেই চাঁদা কিন্তু দিয়ে সেই টাকা দিয়েই কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হয়। হ্যাঁ, এর বাইরে দলের শুভাকাঙ্ক্ষী কিছু আছে বা দলের মধ্যেই যারা মনে করেন একটু বিত্তশালী লোক বা মানে সক্ষম লোক আছে যারা দিতে পারে, এরা হয়তো বেগম খালেদা জিয়া যদি 5,000 টাকা দেয় তাহলে সে হয়তো আপনার 50,000 টাকা দিল এককালীন একটা অনুদান, সেটা দিয়ে হতে পারে সেগুলো সেভাবেই আমরা দল সেভাবে পরিচালনা করে। কিন্তু ওই যে কি বলে ডিশের টাকা, ওই যে ওয়াইফাই লাইনের টাকা, এইটা দলে আমাদের এখানে আসে না। তবে আমি বলি ফুয়াদ ভাই খুব ভালো একটা জিনিসে উনি নজর দিয়েছেন এবং উল্লেখ করেছেন, এই জিনিসটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। ওকে, ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ব্যারিস্টার ফুয়াদ, আমরা মিটফোর্টের ঘটনায় অনেক আলোচনা করলাম। নির্বাচন তো ডিসেম্বরের ভিতর সকল প্রস্তুতি শেষ করতে বলেছে, এমন তথ্য আমরা পেয়েছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। আপনার কি মনে হয় নির্বাচনের সময় কাজ এগিয়ে আসার কারণে শক্তি প্রদর্শনের মাত্রা বেড়ে গেছে, বা কথার যুদ্ধ আমরা ইদানিং দেখছি যে বিভিন্ন ইস্যুতে এনসিপি, জামাত একদিকে, অন্যান্য ছোট দলগুলো আছে, বিএনপি একদিকে, নানান ইস্যুতে কথার যুদ্ধ বেড়ে গেছে, পেশি শক্তির প্রদর্শন বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এটা কি নির্বাচনের কারণেই হচ্ছে? নির্বাচন এগিয়ে আসছে সে কারণে? আপনার কি মনে হয়? না, এটা আমার কাছে মনে হচ্ছে না, এবং সিচুয়েশন খুব বেশি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ব্যাপারটা এরকমও না। যেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টির, তো আমি এবি পার্টির রাজনীতি করি, আমি তো বিএনপি করি না। তাহলে বিএনপির পলিসি ইস্যুতে তো আমি তাকে চ্যালেঞ্জ করব, আমি তাকে সমালোচনা করব, এবং এটা একটা বেটার, আমার পলিসি কেন বেটার এই বিষয়ে সেটা আমি তুলে ধরবো। এটা তো একটা ডেমোক্রেটিক কালচার। বিএনপি কেন তার পলিসি বেটার, তার 31 দফা দিয়ে কেন সে দেশ সংস্কার করতে পারবে বলে সে মনে করে, সেটা যে তার বক্তব্য সে তুলে ধরবে। আমরা নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করছি, এটাও কি জাস্ট রেটরিক বা কথার খেলা? আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন না হওয়া অথবা এটা নিয়ে আমি পার্সোনালি কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না। এটা নিয়ে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে, খুব জেনুইনলি আছে, বহু বছরের বাস্তবতা। কারণ সে 2001-এর পর থেকে সে কোনো ভালো ইলেকশন পায় নাই। অতএব দেশের এত বড় একটা রাজনৈতিক দল, তার এই আকাঙ্ক্ষার জায়গা থেকে তার একটা ট্রমা আছে। সে বারবার ফাঁদে পড়েছে, তাকে ফাঁদে ফেলানো হয়েছে, দেশি বিদেশি শক্তিরা মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এই বাস্তবতাগুলো তাকে ট্রমাটাইজ করে, কোনো সন্দেহ নয়, এবং এটাকে আমাদের কোনোভাবে হেয় করা, ছোট করে দেখবার কোনো বাস্তবতা নেই। আর জামাত অথবা এনসিপি সে তার পলিটিক্স করে, বিএনপি ইনোভেটিভলি সবচেয়ে বড় দল, তাকে তো সে জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে বিএনপি কেন এই বিষয়টা ডেলিভার করতে পারবে না, কেন সে পারবে, এটা তুলে ধরাটা খুবই ন্যায্য আমি মনে করি। যেটা সীমানা টানতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত অসহনশীল আচরণ। যে যিনি মানুষটা অন্যায় কাজ করেন নাই তাকে গালাগালি করা, অভদ্র আচরণ করা, এইটা হচ্ছে একটা বর্ডার লাইন, যেটা আমাদের রাজনীতিতে ডিফারেন্স মেক করতে হবে গণ অভ্যুত্থানের পরে। সেটা হচ্ছে আমরা বিএনপির পলিসিতে নিয়ে যখন সমালোচনা করব, বিএনপির একটা নেতাকে আননেসেসারি গালাগালি করা, বাপমা তুলে কথা বলা, এটা বলা সেটা বলা, এই জায়গাগুলোতে আমাদের একটা সীমানা টানতে হবে। এবং দিন শেষে হচ্ছে পলিটিক্সটা হইতে হবে পলিসির, যে কেন বিএনপির 31 দফা দিয়ে পলিটিক্স হবে না, কেন বিএনপির এই অ্যাকশনটা রাষ্ট্রের সাপেক্ষে, জনগণ সাপেক্ষে অ্যাকসেপ্টেবল না, কেন এনসিপি এই কাজটাতে বেটার আইডিয়া ফর্ম করছে, কেন আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা অথবা আমরা যে প্রস্তাব করেছি রাস্তাঘাটের ব্যাপারে, গণপরিবহনের ব্যাপারে, এইটা জনগণকে বেশি উপকার দেবে। আমাদের আলোচনাটা ইস্যুতে আনতে হবে, সেদিক যাচ্ছে না। ওটা একটা লম্বা কালচারের ব্যাপার। আপনি সাডেনলি, কারণ আমাদের পলিটিক্স তো এখনো ভক্তির রাজনীতি বাংলাদেশে দেখবেন, যে বংশের প্রতি ভক্তি আছে, ব্যক্তির প্রতি ভক্তি আছে। এই ভক্তির রাজনীতিটা শুধু বাংলাদেশ না, পুরো সাবকন্টিনেন্ট আমাদের অঞ্চলে আছে। এখান থেকে পলিটিক্সটাকে ইস্যুতে নেওয়া, এই ইস্যুতে নেওয়ার একটা জার্নি আমাদের আছে। এই ট্রাইবাল, এই গোত্রীয় মাইন্ডসেট থেকে এসে নাগরিক আকারে রাজনীতি করা, রাষ্ট্র সাপেক্ষে রাজনীতি করবার জায়গাটা আমাদের ডেভেলপ করে নাই। এটা করতে হবে, কারণ রাষ্ট্রকে সাস্টেইনেবল করতে হইলে এর বাইরের কোনো রাজনীতি ফিজিবল না, প্র্যাকটিক্যাল না। তাই রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বক্তব্য আছে, একজনকে আরেকজন নিয়ে কথা বলছে, এইটা থাকাটা ন্যায্য, তবে সেটা ব্যক্তি আক্রমণে যেন না যায়, যেন পার্টি ইস্যুতে থাকে, এইটা আমি দেখতে চাই। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। এম আব্দুল্লাহ, আপনি আপনার আগের আলোচনায় বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে শৈথিল্য এবং দুর্বলতার কথা, একটি ইতিহাসের সেরা নির্বাচন দিতে চেয়েছেন ডক্টর ইউনূস। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে সরকার যেভাবে চলছে, ইতিহাসের সেরা নির্বাচন দিতে আওয়ামী লীগ না থাকলেও চ্যালেঞ্জ আছে, কেননা এনসিপি আছে, বিএনপি আছে, এবি পার্টি আছে এবং আরও অন্যান্য পার্টি আছে,
সরকার কি রাইটলি অ্যাক্ট করতেছে একটা ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার জন্য যথেষ্টভাবে? আপনার কি মনে হয়? ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টা আছে। তার সরকারের অন্য সদস্যদের মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে, ব্যক্তিগত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি বা শক্তির প্রতি তাদের ব্যক্তিগত অনুরাগ বিরাগের জায়গা থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূস দেখেন তিনি একজন বৈশ্বিক ব্যক্তিত্ব। তার এখানে তার যে ভাবমূর্তি, আন্তর্জাতিকভাবে তিনি যে ইমেজটা হোল্ড করেন, এটা তিনি একটি বাজে নির্বাচন দিয়ে তিনি এই ইমেজটা ক্ষুণ্ণ করে এখান থেকে অপমানিত হয়ে বিদায় হতে চাইবেন, এটা কোনোভাবেই এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে একটা মানে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করার জন্য ইনস্ট্রুমেন্টগুলো কি? ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে প্রত্যেকটা নির্বাচনের জন্য বাংলাদেশের বাস্তবতায় প্রশাসন, আপনার যদি সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, তার পাশাপাশি আমাদের যে সামরিক বাহিনী তারা কিন্তু অক্সিলারি ফোর্স হিসেবে থাকে। তারা ডাকলে পরে তারা অ্যাক্ট করে, তা না হলে কিন্তু তারা সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সেখানে ভূমিকা রাখার সুযোগ কম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পুলিশ এবং আনসার বাহিনী, এদেরকে নির্বাচনে সরাসরি ইনভলভ করা হয়। কিন্তু এই দুটি বাহিনীর মধ্যেই গত 15 বছরে একেবারে ব্লাড টেস্ট করে করে আওয়ামী লীগের ঘরের, আওয়ামী লীগ পরিবারের লোকজনকে, ছাত্রলীগের সেই মানে তাদের যে ছাত্র জীবনের যে ইয়েটা, ব্যাকগ্রাউন্ডটা, এগুলো দেখে দেখে নিয়োগ করা হয়েছে। এই পুলিশ বাহিনীটা আমি যেটা আশঙ্কা করি, এটা একান্তই আমার ব্যক্তিগত, যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আমি খুশি হব। আমি যেটা আশঙ্কা করি, তারা এখন ঘাপটি মেরে আছে যে নির্বাচনী তফসিলটা ঘোষণা করার জন্য। তফসিলটা ঘোষণা করার পরই নির্বাচন, পুরো প্রশাসন যন্ত্রটা কিন্তু চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। বর্তমানে সরকারের জায়গা থেকে যেটুকুই কন্ট্রোল থাকুক না কেন, এটাও কিন্তু সরাসরি গভর্নমেন্টের কাছে আর এটা থাকবে না। নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় যদি বড় ধরনের কোনো সংস্কার আমরা করতে না পারি, তাহলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশন এই প্রশাসনের উপর কোনো রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এরকম কোনো উদাহরণ নাই। এই প্রশাসন যদি কোনোভাবে আগামী নির্বাচনে তারা যদি বিট্রে করে, তারা যদি আওয়ামী লীগের সেই স্বরূপে তারা যদি ভূমিকা রাখে, তাহলে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত নির্বাচন, সবচেয়ে সহিংস নির্বাচন হবে। আমি আগেই বলেছি, আমার এই আশঙ্কাটা ভুল প্রমাণিত হোক, আমি সেটাই চাই। কিন্তু একই সঙ্গে এটাও আরেকটা আশঙ্কার জায়গা আছে, সেটা হলো নিশ্চিতভাবে বিএনপি একটা বৃহত্তম দল হিসাবে নিশ্চিতভাবে ক্ষমতায় যাচ্ছে, যে কারণে বিএনপির মধ্যে মনোনয়ন কেন্দ্রিক একটা বড় ধরনের প্রতিযোগিতা, যেখানে আগে 3 জন ছিল প্রার্থী, সেখানে এখন 7 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। এই যে যারা মনোনয়ন পাবে না, তারাও কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক নানান ধরনের সংঘাতের এলিমেন্ট হিসেবে তারা আবির্ভূত হওয়ার একটা আশঙ্কা আছে। এবং সেই সুযোগটা নিবে কে? সেই সুযোগটা নিবে পতিত আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু এদেশ থেকে তারা কিন্তু এই 30% যদি আমরা ধরি, বা সর্বশেষ জরিপে 14%ও ধরি, এই 14% কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করছে, এবং সেটা এদের হাতে প্রচুর অর্থ আছে, অস্ত্র আছে। তারা এই সুযোগটা কিন্তু ব্যবহার করে এই নির্বাচনটাকে বন্ডুল করার জন্য তাদের একটা নীল নকশা, শেখ হাসিনার 14 যেরকম এক ধরনের নকশা ছিল, 18-তে আরেক ধরনের ছিল, 24-এ এসে ভিন্ন ডিজাইন ছিল। এই আগামী নির্বাচনটা নিয়েও দিল্লিতে বসে শেখ হাসিনা কিন্তু এই ডিজাইনের মধ্যেই আছে। সেই ডিজাইনটা বাস্তবায়ন করার ফলে আগামী নির্বাচনের চেহারা কি হবে সেটা কিন্তু আপনি এখনই নিশ্চিত করে বলতে পারবেন না, যদি না সকল রাজনৈতিক গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক নিজস্ব ক্ষুদ্র এইসব ভেদাভেদ বলে আমরা গত 2-3 দিনে যে চিত্রটা দেখছি, এটা যদি এগুতে থাকে, তাহলে বাংলাদেশের কপালে, আমি মনে করি আগামী বাংলাদেশের কপালে অনেক দুঃখ আছে। নাগরিক হিসাবে আমাদের কপালে অনেক দুঃখ আছে। প্রত্যেককে আমি আসার জায়গা যেটা বলি, যে আজকে আমরা দেখেছি একদিকে তারেক রহমানের পক্ষ থেকে, আমি শেষ করে দিই, তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু সেই 5ই আগস্টের পর থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে বাংলাদেশের সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান, কঠোর বার্তা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আজকে জামাত ইসলামের আমিরের যে আপনি একটা স্ট্যাটাস দেখবেন, তিনিও কিন্তু যে তারেক রহমান সহ, জিয়াউর রহমান সহ ওই পরিবারের বিরুদ্ধে যে নানান ধরনের
ধরনের নোংরা এবং অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে, এর বিরুদ্ধে তিনি কিন্তু স্ট্যাটাস দিয়ে তিনি সতর্ক করেছেন। এটাই ইতিবাচক জায়গাগুলো আছে, কিন্তু এটাকে আরো দূরত্বগুলো কমিয়ে এনে যদি নিজেদের মধ্যে সংহতিটা যদি রক্ষা না করা হয়, তাহলে আগামী নির্বাচনে একটা ভয়াবহ চিত্রের আশঙ্কা আমি পার্সোনালি করি, সেটা ভুল প্রমাণিত, এটাও আমি একই সঙ্গে। ধন্যবাদ এম আব্দুল্লাহ। দর্শক, আমাদের আরেকটি বিরতি নেওয়ার সময় আছে, আমরা ফিরে আসি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। এবার শুরু করতে চাই ব্যারিস্টার ফুয়াদ। আমরা দেখলাম যে এনসিপি দু এক জায়গায় প্রার্থী ঘোষণা করেছে, রংপুরে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করছে। আপনারা কি করছেন? মানে এই যে নির্বাচনের আগে কর্মীদের সাথে ইন্টারাকশন তো করছেনই, জোটের রাজনীতি বা প্রার্থী নির্বাচন, এই ক্ষেত্রে আপনারা কোথায় অবস্থান করছেন একটু যদি জানান সংক্ষেপে। এবি পার্টির একটা ছোট্ট উপকমিটি আছে ইতিমধ্যে। ছোট দলগুলো কি করছে এবি পার্টি? আমরা ওপেন ইনভাইটেশন করেছি একটা ট্রান্সপারেন্ট সিস্টেমে, যে কারা কারা নির্বাচন করতে চান। তো 88টা আসনে আমাদের আবেদন জমা পড়েছে এখন পর্যন্ত। তো ওখান থেকে আমাদের এখন পর্যন্ত 10-15 জন খুব অ্যাক্টিভলি কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে ইনভলভ হয়েছে এবং তারা কাজ করছে। তো এটা হয়তো গ্র্যাজুয়ালি সময়ের সাথে আর একটু বাড়বে। জোটের রাজনীতির একটা সম্ভাবনা তো রয়ে গেছে, কারণ হইল যে আমাদের গণতন্ত্রের যে কালচার, পশ্চিমা মানে ওয়েস্টমিনিস্টার কালচারের কথা যদি বলি, শুধু কে ক্ষমতায় যাবে এটা গুরুত্বপূর্ণ না, যিনি ক্ষমতায় যাবেন তাকে জবাবদিহিতাতে আনবার মধ্যে মানে পাওয়ারফুল অপোজিশনও লাগবে। এই জন্য ওয়েস্টমিনিস্টারের গভর্নমেন্ট বলতে বোঝানো হয় কিন্তু সরকারি দল এবং বিরোধী দল। ওখানে রাজা অথবা রানী যখন পার্লামেন্টের সেশন ওপেন করেন তখন সে বলে যে মাই গভর্নমেন্ট এবং মাই ট্রেজারি বেঞ্চ অ্যান্ড মাই অপোজিশন, মাই শ্যাডো, সে দুই পার্টকেই কিন্তু ওন করে কথা বলে যে আমার শ্যাডো এটা রেজ করেছে, আমার অপোজিশন এটা রেজ করেছে, আমার সরকারি দল এটা করেছে। তো সেই জায়গাতে সরকার কিন্তু পার্লামেন্টারি মডেলে শুধু সরকারি দল মেজরিটি করে না, বিরোধী দল সহ সরকার গঠিত হয়। তো সেই ক্ষেত্রে সরকারি দল কে হবে এটার একটা সম্ভাব্যতা বাংলাদেশে অলরেডি আছে। প্রশ্ন হচ্ছে বিরোধী দল কে হবে। এইটা আগামী পার্লামেন্টের জন্য খুব চ্যালেঞ্জিং কোশ্চেন। যদি কোনো কারণে বিএনপি খুব ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় যায়, এটা বিএনপিকেও ডোবাবে, দেশকেও ডোবাবে। অতএব সেই জায়গাতে আমাদের জায়গা হচ্ছে যে আমরা সিরিয়াসলি চিন্তা করতেছি যে এমন একটা কোয়ালিশন যদি করা যায় যেখানে বিএনপি অথবা যেই ক্ষমতায় যাক অথবা যে জোট ক্ষমতায় যাক তাদেরকে যেন জবাবদিহিতার আওতায় আনা যায়। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা আছে, জনগণের পক্ষ হয়ে সরকারকে জবাবদিহিতা করা কন্টিনিউ, এটা করাটা জরুরি। ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ। ইমরান সাহেব প্লিজ। আমরা দেখলাম যে জনাব সালাউদ্দিন আমাদের একটি বক্তব্য, জামাতের সাথে জোট নয় কিন্তু এনসিপির জন্য দরজা খোলা আছে। যদিও এনসিপির সাথে বিভিন্ন ইস্যুতে আপনাদের বেশ হটটক হচ্ছে, মানে আপনারা জাতীয় সরকার করতে চান, আবার কাউকে বাদ রেখে কাউকে নিতে চান। আপনারা আসলে জোটের রাজনীতিতে বা নির্বাচনের মাঠে কিভাবে আছেন সেটা একটু যদি বলেন। আমি জানি না সালাউদ্দিন ভাই বা সালাউদ্দিন আহমেদ সাহেব উনি কিভাবে কোন কথার প্রেক্ষিতে বা কোন অবস্থার প্রেক্ষিতে এই কথাটি বলেছেন। তবে রাজনীতির ময়দানে তো একটা বিষয় আছে, জামাতের সাথে আমাদের নির্বাচনী কোনো জোট হবে না, রাজনৈতিক জোট আর হবে না। কিন্তু সম্ভাব্য সরকারি দল হিসেবে আপনারা যে জাতীয় সরকার করতে চান সেখানে জামাত থাকবে? কখনোই থাকবে বলে মনে হয় না আমার কাছে। কারণ তাদের যে পলিটিক্স ইতিমধ্যেই সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। জাতির সামনেও এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সামনের দিনে আরও পরিষ্কার হবে। আমি মনে করি না যে জামাতের এই পলিটিক্স দেশ জাতির কল্যাণে তাদের যে অন্তর্নিহিত যে কিছু কাজ বা কিছু উদ্যোগ বা কিছু কমিটমেন্ট, সেগুলোর ব্যাপারে আমাদের তো আমরা কিছুটা জেনেছি। জামাতবাদের সবাইকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন? আমরা এখানে এবি পার্টি থাকতে পারে, এখানে গণতন্ত্র মঞ্চ তো আমাদের সাথে আন্দোলনেই ছিল, এবি পার্টিও ছিল একটা সময়, এখানে ছিল, এনসিপিও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এনসিপিও যদি সবাই থাকতে পারে, কিন্তু জামাতের অবস্থান তারা নিজেরাই ঠিক। ধন্যবাদ ইমরান সানি। প্লিজ খুব সংক্ষেপে এম আব্দুল্লাহ, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদী চর্চার পতন হয়েছে কিনা আপনার কি মনে হয় রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং অন্যান্য ইস্যুতে? ফ্যাসিবাদ কি আমরা বিদায় দিতে পেরেছি? ফ্যাসিবাদ যেভাবে চর্চাটা যে শিকড় গেড়েছে গত 15 বছরে, এত দ্রুত এটা
উপড়ে ফেলা এত সহজ হবে মানুষের তো না। প্রত্যাশা এটার জন্য দীর্ঘ আমাদেরকে আরো লড়াইয়ের জায়গা আছে। আগামী যে সরকার আসবে তাদেরকে এটার জন্য অনেক বেশি অনেক বেশি তাদেরকে এভাবে সজাগ থাকতে হবে। এবং যে কথাটি ফুয়াদ ভাই বলেছেন যে ব্রুট মেজরিটি যে কোনো কাউকে ফেসিবাদী স্বৈরাচারী করে তোলে, এটার বাস্তবতা বাংলাদেশ এবং আমাদের যে মানে আমরা বিভিন্ন দেশে আমাদের সাবকন্টিনেন্টে দেখি। তো সেই জায়গাটাতে আগামী নির্বাচনের চেহারা যত দিন যাচ্ছে এই চেহারা এখানে ভোটের হিসাব নিকাশ নানান ধরনের ডাইমেনশন কিন্তু এখানে আছে। যে কথাটি বলছে এখন আজকে যে জামাত ছাড়া অমুকের আছে, রাজনীতিতে কিন্তু শেষ কথা বলতে কিছু নাই। আমরা পরিবেশ পরিস্থিতিতে আমরা অতীতে দেখেছি এখানে এই জামাতের নেতা আমির সহ তাদের গুরুত্বপূর্ণ 2 নেতা লন্ডনে কিন্তু অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা বলে এসছেন। আসার পরে আমি শেষ করি, হ্যাঁ আসার পরে তাদেরকে আমরা দেখেছি অনেক আশাবাদের মতো জায়গা। তো এটা রাজনীতির জায়গাটাতে আমি মনে করি নির্বাচন পর্যন্ত কিন্তু আরো অনেক ধরনের মেরুকরণ হবে। এই মেরুকরণে গিয়ে দৃশ্যমান জোট না হতে পারে, অদৃশ্য বোঝাপড়ার জায়গাও যদি হয় আমি মনে করি জাতির জন্য দেশের জন্য মঙ্গলজনক। ধন্যবাদ এম আব্দুল্লাহ। দর্শক, আমরা আলোচনা করছিলাম সামসায়িক রাজনীতি শুনে, আজকে এখানেই শেষ। আবারও দেখা হবে, ভালো থাকবেন, শুভরাত্রি।